বিডি জবস থেকে কি চাকরি হয়? বিডি জবস থেকে কি চাকরি পাওয়া যায়? এই জিনিসটা আসলে মার্কেটে খুবই পপুলার, স্পেশালি ইয়াংদের ভিতরে, যে বিডি জবস থেকে চাকরি পাওয়া যায় না। অ্যান্ড সত্যি কথা বলতে আসলেই বিডি জবস থেকে চাকরি পাওয়া যায় না আনলেস আপনি বিডি জবসের যে প্রতিষ্ঠানটা আছে, বিডি জবসের কোম্পানিটাতে আপনি অ্যাপ্লাই করতেছেন। বিডি জবস থেকে আপনি আসলে চাকরি পাবেন না, কারণ বিডি জবস আসলে চাকরি দেয় না। চাকরি দেয় কোনো একটা প্রতিষ্ঠান। বিডি জবস শুধু সেটার সার্কুলারটা পাবলিশ করে। হ্যাঁ, এটা একটা পেইড প্ল্যাটফর্ম, বিভিন্ন প্রতিষ্ঠান টাকা পে করতে হয় বিডি জবসে সার্কুলার দিতে, বাট সেটা মূল কথা না। মূল কথা হলো আপনি অ্যাপ্লাই করবেন কোনো একটা প্রতিষ্ঠানে বিডি জবসের মাধ্যমে। আপনি কিন্তু বিডি জবসে অ্যাপ্লাই করতেছেন না যে বিডি জবসের কাছে যাচ্ছে জিনিসটা, তা না। আপনি অ্যাপ্লাই করতেছেন কোনো একটা প্রতিষ্ঠানের কাছে যাচ্ছে জিনিসটা, এবং তারা অ্যাসেস করে তাদের ডিজায়ার্ড ক্যান্ডিডেটদের কল করতেছে, তাদের ভিতর থেকে ইন্টারভিউ নিয়ে তাদের ভিতর থেকে কাউকে জব অফার করতেছে। মোস্ট অফ দ্য টাইম এইটাই হয়। কিন্তু এখন বলতে পারেন যে ভাই, আমি তো এত জব অ্যাপ্লাই করতেছি, শত হাজার সব জব অ্যাপ্লাই করে ফেলছি, আমার কেন কল আসতেছে না? তাহলে এখন বলতে হবে যে আপনার প্রোফাইলটা তো আসলে ওই জবের জন্য বানানি নাই। ইনফ্যাক্ট আপনি যদি 300 জব অ্যাপ্লাই করে ফেলেন, ধরেন আপনি বছরে 300 জব 400 জবে অ্যাপ্লাই করে ফেলছেন, তাহলে বলতে হবে যে আপনার আসলে প্রোফাইলটা তো কোনো যে কিছুর জন্যই অপটিমাইজড না। 400টা জবে অ্যাপ্লাই করার দরকার নাই তো আপনার। আপনি যেটাতে ইন্টারেস্টেড, যেটার সাথে আপনার প্রোফাইল অ্যালাইন করে, সেই রকম জবগুলোতে আপনি অ্যাপ্লাই করেন। আপনি অ্যাপ্লাই করে মার্কেটে কম্পিটিশনটা বাড়াচ্ছেন, যে কারণে আসলে হচ্ছে না। আমি যদি প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিই, আমি প্রিভিয়াসলি একটা পজিশন হোল্ড করতাম গত কয়েক বছর আগে, 45,000-এর আশেপাশে স্যালারি। সেটাতে আমি যখন চলে আসছি লাস্ট মোমেন্টে, যখন আমি এইচআরের সাথে কথা বলি, আমি জানতে পারি যে আমার ওই পজিশনের জন্য প্রায় 900 জনের মতো অ্যাপ্লাই করছে। একটা সিঙ্গেল পজিশনের জন্য 45,000 টাকা স্যালারি, 900 জন মানুষ। এখন 900 জনের ভিতরে ধরে নেই আমরা 90% মানুষ আসলে ওই জব প্রোফাইলের জন্য যে স্কিলসের দরকার ছিল সেটার জন্য অপটিমাইজ না, সেটার জন্য আইডিয়াল না। তাও রাফলি আপনার 90 থেকে 100 জন ক্যান্ডিডেট, আইডিয়াল ক্যান্ডিডেট, যারা এই পজিশনের জন্য ফাইট করতে পারে একটা পজিশনের জন্য। এবং ফাইনালি সেখানে এই 100 জন থেকে একজনকে রিক্রুট করা হবে। এবং আপনি যদি রাফ ক্যালকুলেশন করেন, আপনাকে ইন্টারভিউয়ের জন্য সর্বোচ্চ 10 জন কল করবে। মানে কোয়ালিফাইড হওয়ার পরেও মেজরিটি অংশ ঝরে যাচ্ছে। এইটার মূল কারণ আমি বলবো যে এই র্যান্ডমভাবে অ্যাপ্লাই করতে থাকা, এবং পসিবল হইলে বিডি জবসের ওয়ান ক্লিক অ্যাপ্লাইটা যদি অ্যাভয়েড করতে পারেন, দ্যাট উইল বি বেটার। কারণ এইসব জব বোর্ড, যেসব ওয়েবসাইট আছে, যেসব জায়গায় এইসব সার্কুলারগুলো পাবলিশ করে, তাদের ইন্টারনাল ফিল্টারিং সিস্টেম আছে। এখন আরেকটা অ্যাঙ্গেলে আসি। আরেকটা অ্যাঙ্গেল হইল যে আপনার সিভি ফার্স্ট অফ অল অপটিমাইজড না, তারপরে জব সার্কুলারে যে জিনিসগুলো বলছে সেটার সাথে আপনার প্রোফাইল অ্যালাইন করে না। এটার সমস্যাটা কি? দেখেন, আমরা সবাই জানি যে মার্কেটে প্রচুর কম্পিটিশন আছে, এটা কেউ ডিসএগ্রি করতেছে না। তাহলে এখন ধরেন একটা ছোট্ট পজিশনের জন্য অনেক বছরের এক্সপিরিয়েন্স চেয়ে বসে আছে, এটা কেন করে? এইটা করে মেইনলি ফিল্টার আউট করে দেওয়ার জন্য। যে ধরেন আমি যেই এক্সাম্পলটা দিলাম একটু আগে, যে 900 জন মানুষ অ্যাপ্লাই করছে একটা সিঙ্গেল পজিশনের এগেনস্টে, ওইখানে খুব সম্ভবত এক্সপিরিয়েন্স ধরা ছিল 3 বছর প্লাস। সেই জায়গায় যদি আমি 10 বছর প্লাস দিয়ে দিতাম, 10 বছর প্লাসের নিচে যারা আছে তাদেরকে আমি এক ক্লিকে আউট করে দিতে পারতাম, ফিল্টার আউট। তো ওই ক্ষেত্রে আমাদের আসলে মার্কেটে কম্পিটিশনটা কমানোর জন্য, যে এইচআর প্রফেশনাল যারা আছে তাদের যেন টাইম কনজিউম কম হয়, সেই কারণে অনেক রকমের ফিল্টার দেওয়া থাকে, যেটা আদৌ নেসেসারি না। কিন্তু আপনাকে এই জিনিসগুলো মেনে চলাটা আপনার জন্য উচিত। তাহলে হয়তো ফ্রাস্ট্রেটেড একটু কম হবেন যে আমি এত অ্যাপ্লাই করে ফেলছি, ওই ম্যাসিভ নাম্বারটা আসবেন আপনার কাছে। আরেকটা প্রবলেম আছে, সেটা হলো ফেক সার্কুলার। হ্যাঁ, বিডি জবস পেইড প্ল্যাটফর্ম হইলেও সেখানে প্রচুর ফেক সার্কুলার আসে। ফেক সার্কুলার ইন এ সেন্স আমি বলতেছি যে এখানে আসলে কারো ক্ষতি করার জন্য করতেছে, ব্যাপারটা ওই রকম না। আনইনটেনশনালি ক্ষতি করতেছে, সেটা আরেকটা ডিফারেন্ট জিনিস। ধরেন আমি বিডি জবসে একটা সার্কুলার দিলে সেটা বাংলাদেশের কোয়ালিফাইড ইউথ, পড়ালেখা করা জানা মানুষ,
মোটামুটি মার্কেটে এমপ্লয়েবল যারা আছে এই ক্যাটাগরির মানুষের কাছে আমি একটা বিজ্ঞাপন পৌঁছাইতে পারতেছি আমার প্রতিষ্ঠানের নামে, যেটা আমি নিউজ পেপার বিজ্ঞাপন, টিভি বিজ্ঞাপন বা ইনফ্যাক্ট সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজমেন্টে যদি আমি যাই, ওইখানে যে পরিমাণ টাকা লাগবে দেখেন, এইখানের বিডি জবসের যেই ফিক্স সার্কুলারগুলো আসে এগুলোর মেইন টার্গেট কিন্তু আসলে আপনার কাছে প্রোডাক্ট সেল করা না, সেটা হলো ব্র্যান্ড অ্যাওয়ারনেস বাড়ানো, ব্র্যান্ড ভ্যালু বাড়ানো। একটা প্রতিষ্ঠান সম্পর্কে যখন আপনি 10 বার দেখবেন বা আপনি ধরেন কোনো এরকম একটা ফিক্স সার্কুলার অ্যাপ্লাই করতেন প্রিভিয়াসলি, আপনি ওই যে একটা দুইটা লাইন পড়বেন, ব্র্যান্ড অ্যাওয়ারনেস বাড়তেছে। এখানে কম টাকায় তারা একটা বেটার মার্কেটিং স্ট্র্যাটেজি হয়ে গেছে, এটা অনেকের জন্য। আরেকটা অ্যাঙ্গেল আছে, সেটা হলো যে অলরেডি রিক্রুট হয়ে গেছে বা ইন্টারনালি কাউকে প্রমোট করে দিছে, সেই টাইপের কিছু সার্কুলারও বিডি জবসে চলে আসে, কারণ এটা তাদের ইন্টারনাল হয়তো কমপ্লায়েন্স আছে যে আপনি সার্কুলার ছাড়া কাউকে নিতে পারবেন না। দেখেন, ফেক সার্কুলার ইন এসেন্স যারা মার্কেটিংয়ের জন্য দিচ্ছে এবং যেটা অলরেডি রিক্রুট হয়ে গেছে, সেই জিনিসটা আপনি আসলে বুঝতে পারবেন না, এটা আপনার জন্য বোঝার কোনো ওয়ে নাই। এই রিয়ালিটিটা আপনাকে মেনে নিতে হবে। এবং যদি মেইন পয়েন্টে আসি, সেটা হলো যে আপনার সাথে ম্যাচ করে এই রকম সার্কুলারগুলোতে যদি আপনি অ্যাপ্লাই করেন এবং আপনার প্রোফাইলটা যদি ওই টাইপের জবের জন্য অপটিমাইজড হয়, তখন আশা করি ফ্রাস্ট্রেশন কমে যাবে, অনেক অংশেই কমে যাবে আশা করি। তারপরও দেখেন, ধরেন আমি বাংলা ডিপার্টমেন্টে পড়ালেখা করছি, আমার জন্য কোনো স্পেসিফিক জব ফিল্ড নাই, আমি কি করব? বা ধরেন আমি বাংলার কথা বলতেছি, আমি বলতেছি না যে সাবজেক্টটা খারাপ। ম্যাক্সিমাম যে জবের ফিল্ডগুলো আছে সেটার সাথে ভার্সিটির সাথে যে চেইনটা আছে, এই চেইনটা ব্রোকেন। আমাদের এখানে ওই জিনিসটা এতটা স্ট্যান্ডার্ডাইজ না। আমরা একাডেমিকভাবে যা শিখি, ইনফ্যাক্ট আমরা আদৌ কতটুকু শিখি, আমার মনে হয় যে ইউনিভার্সিটি থেকে আমরা যতটুকু গেইন করি, এটা একাডেমিক্সের বাইরে টং দোকানে, চায়ের দোকানে বসে আমরা যেটা গেইন করি, সেটা হলো অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স, যেটা আমাদের পরবর্তী লাইফে কাজে লাগে আদার দেন দ্যাট অ্যাকাডেমিক টপিক্স। তাও এখন ধরেন আমি ওরকম জেনারেল ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, আমি ওইখানে অনার্স মাস্টার্স কমপ্লিট করে আসছি। এখন আমার তো কোনো স্পেসিফিক জব ফিল্ড নাই, আমি কি করতে পারি? এই ক্ষেত্রে আপনার হলো যে আপনি দেখেন, আমার কাছে পার্সোনাল কনসিডারেশনে যেটা আসে সেটা হলো যে আপনি যখন ফ্রেশার থাকবেন তখন চেষ্টা করবেন যে যত বেশি ইনফরমেশন পসিবল দিয়ে রাখার সিভিতে। এর মানে ধরেন বিডি জবসের সিভি যদিও বাংলাদেশের প্রেক্ষাপটে এটা স্ট্যান্ডার্ড ধরে নেওয়া হয়, বাট এর থেকে গার্বেজ সিভির ফরম্যাট কম আছে। আমার হাইট কত, আমার ওয়েট কত, আমার দাদার নাম কি ছিল, এই ইনফরমেশনের কোনো ইউজ নাই। কে এই ইনফরমেশনটা ইউজ করবে, কোনো দরকার নাই। বাট বিডি জবসে অ্যাপ্লাই করতে গেলে আমাকে, স্পেশালি ওয়ান ক্লিক অ্যাপ্লাইয়ের কথা বলতেছি, সেটা করতে গেলে আমাকে এই ইনফরমেশনগুলো দিতে হচ্ছে। এখন এই ইনফরমেশনগুলো আমি দিলাম। এর বাইরে দেখেন, আপনি ধরেন মার্কেটিং রিলেটেড জবগুলোতে করতে চাচ্ছেন, আপনি ফ্রেশার কিন্তু আপনি মার্কেটিং রিলেটেড জবগুলো করতে চাচ্ছেন। এখন আপনি বাংলা ডিপার্টমেন্ট থেকে পড়ালেখা করে আসছেন, আপনার সাথে মার্কেটিংয়ের ওই চেইনটা ব্রোকেন। এখন দেখেন আপনি কানেক্ট করবেন কিভাবে? সিভিগুলো শর্ট করার সময় ধরেন এইচআরের ওই যে প্রসেসটা বললাম আমি, যে একটা পজিশনের জন্য মনে করেন 1000 অ্যাপ্লিকেশন পড়ছে, তারা বেসিক ফিল্টারিং করে 100 জনকে নিয়ে আসলো, সেই 100 জন থেকে শর্ট লিস্ট করে 10 জনকে ডাকলো, ফাইনালি তারা হয়তো একজনকে রিক্রুট করবে। রাফ এস্টিমেট বলতেছি আমি বলতেছি না যে এটা সবাই মেনটেন করে, বাট মোরলেস এই ফর্মালিটিতেই কাজগুলো হয়ে থাকে। এখন ধরেন বেসিক ফিল্টারিংয়ে যদি কেউ সার্চ করে যে মার্কেটিং, কারো সিভিতে মার্কেটিং কথাটা উল্লেখ আছে কি না, আমি বাংলা ডিপার্টমেন্টে পড়ছি, আমার দাদার নাম মনে করেন নুরুল হুদা, আমার সিভিতে কোথাও মার্কেটিং বা এই রিলেটেড এক্সপোজারই নেই, আমার এক্সপিরিয়েন্সের কথা তো দূরে থাকুক, যেহেতু আমি একদম ফ্রেশার। আমি কি করতে পারি? আমি বাংলা ডিপার্টমেন্ট থেকে পাস করছি, দ্যাট ডাজেন্ট ম্যাটার, আমি যে কোনো ডিপার্টমেন্ট থেকে পড়ালেখা করি, অনলাইনে ফ্রি কোর্স আছে, আপনি সেই কোর্সটা পড়েন, আপনি কোর্সটা কমপ্লিট করে আপনার সিভিতে লিখে দেন যে আপনি ওই কোর্সটা করছেন। তারপরে ধরেন আরও সিম্পল ইস্যুতে আসি, ধরেন আপনারা 2-3 জন ফ্রেন্ড মিলে একটা ফেসবুক গ্রুপ ক্রিয়েট করছেন বা একটা ফেসবুক পেজ ক্রিয়েট করছেন,
কোনো একটা প্রোডাক্ট সেল করার জন্য জাস্ট ট্রায়াল, মার্কেট ট্রায়াল, আপনি ট্রাই করে দেখেন, সেইটার জন্য আপনি কাজ করছেন, সেইটাও যদি আপনি জব এক্সপিরিয়েন্স হিসাবে দেন, দেখেন আপনার সিভিতে যেটা আছে, লেখা আছে, সেটা কোনোটাই কোরআনের বাণী না, বাইবেলের কথাও না। সেই জিনিসটা জাস্ট বেসিক ইনফরমেশন, আপনার জন্য একটা কনভারসেশন স্টার্টার। আপনার কাছে যদি ওই রিলেটেড ইনগ্রিডিয়েন্টসগুলোই না থাকে, আপনার সাথে আমি কথা সামনের দিকে আগাই নিব কী করে? এখন আপনি ধরেন ওই আবার প্রিভিয়াস টপিকে ফেরত যাই, আপনি ওই মার্কেটিংয়ের কোর্সটা করছেন, কোর্সটা করে আপনি আপনার সিভিতে লিখছেন। এখন অন্তত যদি কেউ সিভিতে সার্চ করে যে আপনার মার্কেটিং রিলেটেড কোনো কিছু আছে কিনা সিভিতে, আপনার ওই কোর্সটা কিন্তু ট্রিগার করবে এবং আপনার সিভিটা হয়তো ওই ইনিশিয়াল স্টেজে সার্ভাইভ করে যাচ্ছে। আপনি কতটুক জানেন, আপনি কতটুক এক্সপার্ট, মার্কেটে কতটুক কাজ করছেন, সেটা পরের স্টেজে আসতেছে। ইনিশিয়ালি কিন্তু আপনার সিভিটা বেঁচে গেল, আপনি হয়তো ওই শর্ট লিস্ট প্রসেসের ভিতরে চলে আসতে পারলেন। দেখেন সবগুলো টপিকে মার্কেটে যত রকমের জব আছে, কিছু কিছু স্পেশালাইজ জব ছাড়া সব কিছুর জন্য ফ্রি রিসোর্স আছে। আপনার সিভিতে আপনারা কেউ মাথার দিব্যি দিয়ে রাখে নাই যে ওই ফরম্যাটে ওই স্ট্রাকচারের ভিতরে আপনাকে থাকতে হবে। আপনি স্ট্রাকচার ব্রেক করেন, আপনি একটা সেকশন রাখেন যে আপনার ইন্টারেস্ট এরিয়া। আমাদের ইন্টারেস্ট এরিয়াতে কী থাকে? ও আই লাইক ট্রাভেলিং। আমি তো অনেককে চিনি যে ঘর থেকে বেরোতে চায় না, বাট তার সিভিতে লেখা সে ট্রাভেলিং পছন্দ করে, দেশ বিদেশ ঘুরে বেড়ায়, সারাদিনে ফেসবুক ছাড়া কোনো কিছু খুলে দেখেন না। তার আইডিয়াল হবি হলো সে রিডিং পছন্দ করে, সে প্রচুর পড়ালেখা করে। এইসব বুলশিট বাদ দিয়ে আপনি আপনার ইন্টারেস্টের জায়গায় আপনি জাস্ট এই কিওয়ার্ডগুলো ইনক্লুড করার চেষ্টা করেন, করে দেখেন যে আপনার হবি কি। আমি মার্কেটিং এনথুজিয়াস্ট, বা আমি এই রিলেটেড বইগুলো, মার্কেটিংয়ের এই রিলেটেড বইগুলো আমি প্রিভিয়াসলি পড়ছি। আপনাকে লিখতে তো কেউ না করেনি, আপনি লিখে দেখেন, অ্যান্ড তারপরে আপনি ওই রিলেটেড জবগুলোই করেন। দেখেন আমরা সার্কুলার দেখার সময় যেটা দেখি, কোন পজিশন, কোন প্রতিষ্ঠান, কত টাকা স্যালারি, এর ভিতরের কী লেখছে কেউই পড়ি না। এটা হলো আমাদের আরেকটা দুর্বল জায়গা, যেটা আমাদের স্পেশালি যদি আমি ইনিশিয়াল স্টেজের কথা চিন্তা করি, এটা আমাদের অপটিমাইজ করার অনেক স্কোপ আছে এবং আমাদের অপটিমাইজ করা উচিত। কেন বলতেছি? আপনার জব ডিসক্রিপশন যেটা থাকে সেটা অনেকটা জেনেরিক হইলেও এর ভিতরে অনেকগুলো কিওয়ার্ড থাকে, অনেকগুলো কনটেক্সট থাকে, বা ওই জব স্পেসিফিক কিছু জিনিস সেখানে উঠে আসে। যেই জিনিসটা যদি আপনি ইনকর্পোরেট করে আপনার সিভিতে দিতে পারেন, যদিও এটা আপনার জন্য লম্বা একটা ওয়ার্ক হয়ে যাবে, যে আপনি একটা জব টার্গেট করতেছেন, সেই জবের জন্য প্রিপারেশন নিচ্ছেন, সেই প্রিপারেশন নিয়ে তারপরে আপনি আপনার সিভি সাজায় তারপরে অ্যাপ্লাই করতেছেন, লম্বা রাস্তা, কিন্তু এটা আপনার জন্য এফেক্টিভ। র্যান্ডমলি 100টা ওয়ান ক্লিক অ্যাপ্লাই করার থেকে 10টা এই প্রসেসে অ্যাপ্লাই করে দেখেন, যে আপনি আগে জবটা ফিল্টার করেন যে এটা আপনার জন্য আইডিয়াল কি না, আপনার এই রিলেটেড ফিল্ডে ইন্টারেস্ট, এক্সপোজার এবং কোনো প্রায়র নলেজ আছে কি না, থাকলে সেটা অ্যাসেস করেন, সিভিতে রিফ্লেক্ট করার চেষ্টা করেন। অ্যান্ড ফাইনালি আপনি ফ্রি রিসোর্স যেগুলো আছে, ফ্রি কোর্স যেগুলো আছে সেগুলো করেন। তারপরে যেহেতু আপনি ধরে নিছেন যে আপনি ওই ইন্ডাস্ট্রিতে কাজ করবেন, আপনার কোর্সগুলো করলে লস না। ইনফ্যাক্ট আপনি আজকে যেটা শিখতেছেন সেটা কবে, কোথায়, কখন, কিভাবে কাজে লাগতেছে এটা কেউ জানে না, বাট নাথিং গোস আনপেইড। আপনি আজকে একটা স্কিল শিখলে সেটা আপনি 5 বছর পরে হয়তো সেল করতে পারতেছেন। ধরেন আপনি যেই প্রতিষ্ঠানের জন্য অ্যাপ্লাই করছেন সেটা হলো ধরেন অ্যাকাউন্টিংয়ের কাজ। অ্যাকাউন্টিংয়ের ভিতরে কারো সিভিতে যদি লেখা থাকে, বা সে যদি এটা সম্পর্কে স্কিল হয়, আমি সিভি দূরে রাখতেছি, সিভির দরকার নেই, কেউ যদি বলে যে সে ডাটা ভিজুয়ালাইজেশন বা গ্রাফিক ডিজাইন পারে, তাকে কিন্তু প্রতিষ্ঠান প্রিফার করবে, সেই কোম্পানিটা প্রিফার করবে যে আমার ম্যাসিভ লেভেলের আর্ট ওয়ার্কের দরকার নাই, আমার জাস্ট বেসিক কিছু দরকার বলে যেন আমি এই লোকটার কাছে, যে আমাদের ইন্টারনাল রিসোর্স হয়ে যাচ্ছে, তার কাছ থেকে আমি জিনিসটা নিয়ে নিতে পারি। সো কোনো কিছু শিখতে আসলে কার্পণ্য করা উচিত না। এখন আসেন আবার সিভি অপটিমাইজেশনের বেলায় যদি আসি, জব ডিসক্রিপশন পরে আপনি যে জিনিসটা পাবেন সেটা হলো যে ওই জব রিলেটেড কনটেক্সট, আপনি ওই কনটেক্সটটা যদি আপনার সিভিতে রিফ্লেক্ট করার চেষ্টা করেন। এখন দেখেন, বলতে পারেন যে আমার সিভিতে একদম ব্ল্যাঙ্ক, আমি তো মাত্র পাশ করে বের হয়েছি, কিছুই করিনি, আমার জব এক্সপিরিয়েন্সের ঘর একদম খালি। সেই ক্ষেত্রে কি করব? স্কোপ থাকলে আপনি ইন্টার্ন করেন। আপনি যদি যে কোনো ইউনিভার্সিটিতেই পড়েন, যে কলেজেই পড়েন, আপনি যেই স্টেজেই থাকেন,
আপনার ইন্টার্ন করতে কিন্তু খুব বেশি কাঠখড় পোড়ানোর দরকার নাই। আপনি ইউনিলিভারে অ্যাপ্লাই করতেছেন, তারপরে ব্রিটিশ আমেরিকান টোবাকোতে অ্যাপ্লাই করতেছেন, বা জাতিসংঘে অ্যাপ্লাই করতেছেন, এই টাইপের প্রতিষ্ঠানগুলোতে অ্যাপ্লাই করতেছেন। দিন শেষে বলতেছেন যে আমাকে তো কেউ ডাকে না। আপনার এলাকায় যে সুপার শপটা আছে, আপনি ওই দোকানদারের কাছে যান, ওই সুপার শপের মালিকের কাছে যান যে আমি আপনার এখানে 1 মাসের জন্য সেলস এজেন্ট হিসাবে, বা 3 মাসের জন্য সেলস এজেন্ট হিসাবে, বা ম্যানেজারের অ্যাসিস্ট্যান্ট হিসাবে ইন্টার্ন করতে চাই। আমাকে কোনো টাকা পে করতে হবে না, বা আপনি পে করতে চাইলে দ্যাটস তো কাইন্ড অফ ইউ, বাট ইটস নট ম্যান্ডেটরি। দেখেন তো সে আপনাকে রিফিউজ করে কিনা, বা এইরকম জায়গায় রিচ আউট করলে আপনাকে কয়জন রিফিউজ করবে। সেটা দিয়ে কিন্তু আপনি ইনিশিয়ালি আপনার সিভিতে যেই জায়গাটা ভরার দরকার ছিল, আপনি কিন্তু সেটা ভরতে পারতেছেন। ভার্সিটিতে থাকা অবস্থায় এখন তো সবাই স্টার্ট আপ করে, আপনার স্টার্ট আপ করার দরকার নেই। আপনি ছোট স্কেলে ব্যবসা করার চেষ্টা করেন, এবং আপনার জবের যে সেকশনটা আছে সিভিতে, সেখানে লেখেন যে ফাউন্ডার অ্যান্ড সিইও দরকার নাই। আপনি আপনার সুবিধা মতো একটা টাইটেল দিয়ে প্রতিষ্ঠানের নাম, বা আপনি যেই নামে বিজনেসটা করতে চাইছিলেন সেটা লেখেন। এটা আপনার জন্য কনভারসেশন স্টার্টার হিসেবে কাজ করবে আপনার ইন্টারভিউ প্রসেসে, এবং ইন্টারভিউ বোর্ডে যারা থাকবে তাদের কাছে এটা একটা রিফ্লেকশন যাবে যে দিস পারসন ট্রাইস টু ডু থিংস। সে বিভিন্ন কিছু করার চেষ্টা করে। পার্সোনালি যখন আপনি ওই প্রতিষ্ঠান বা এরকম একটা ব্যবসা রান করার চেষ্টা করেন, আপনার কাছে রিসোর্স লিমিটেশনস আছে, আপনার কাছে টাকা নাই, আপনার কাছে পর্যাপ্ত সময় নেই, আপনার ফুল টাইম স্টাডি করতে হয়, পকেট চালানোর জন্য টিউশনই করতে হয়, এটা সবাই জানে। এটা সবাই জানে, জব বোর্ডের তারাও এটা কনসিডার করবে, বাট তারা দেখবে যে আপনার ভিতরে ওই ডেডিকেশনটা আছে যে আপনি আপনার সিভিতে লেখার জন্য, বা আপনার যে ক্যারিয়ার লাইনটা পছন্দ সেই লাইনে কাজ করার জন্য আপনি ইনিশিয়ালি একটা স্টেপ নিয়েছেন। আর সিভি রিলেটেড যদি কারো কোনো কোয়ারি থাকে, কারো কোনো প্রশ্ন থাকে, এখানে করতে পারেন, বা আপনি এটার জন্য মানে হাজার হাজার রিসোর্স পাবেন। এখানে করতে হবে নট নেসেসারি, বাট কেউ যদি মনে করেন যে এটা তার জন্য রিলেভেন্ট হবে, আপনি এখানে কমেন্ট করতে পারেন বা আমাকে জানাতে পারেন। আমি রেসপন্স করার চেষ্টা করব। দো আমি সোশ্যাল মিডিয়াতে, ওকে লেটস ফরগেট অ্যাবাউট দ্য পার্সোনাল ম্যাটার্স। সো ফাইনাল বটম লাইন, বিডি জবস থেকে কি চাকরি পাওয়া যায়? আইডিয়ালি নো, বিডি জবস কাউকে চাকরি দেয় না। বিডি জবসে যতক্ষণ না আপনি বিডি জবস কোম্পানিতে অ্যাপ্লাই করতেছেন, বাট ইয়েস, বিডি জবস থেকে চাকরি পাওয়া যায়। আমি নিজে পাইছি, আমার পরিচিত অনেকেই পাইছে। ইনফ্যাক্ট বাংলাদেশে যত সার্কুলার হয় সবগুলোই বিডি জবসে যায়। সো ওই ক্ষেত্রে বলতে হবে যে বাংলাদেশে যত মানুষ চাকরি করতেছে সবাই বিডি জবস থেকে চাকরি পাইছে। বিডি জবসের মাধ্যমে পায় নাই, বিডি জবসে বিজ্ঞাপনটা দেখে বা সার্কুলারটা দেখে অ্যাপ্লাই করে ওই প্রতিষ্ঠানে পাইছে। গুড লাক।